আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব প্রেমেন্দ্র মিত্র রচিত একটি ছোট গল্প। গল্পের নাম জঙ্গল বাড়ির বউরানী। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। অনেক দিন থেকেই সাত আকুল বিশাল কোনো নদীর ওপর পানসি করে কয়েকটা দিন রাত্রি খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব। অনেক দিন থেকেই, মানে ছিন্নপত্র পড়া অবধি। সেই যে কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলগা ছবি ছেলেবেলার চোখের ওপর ভেসে উঠেছিল। চাঁদের আলোর স্বপ্নের মতন বিছিয়ে থাকা বালুচর, মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনো হাঁসের পাখার শব্দ, সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি। সেসব মধুর নামগুলোও ভুলিনি। শিলাইদহ তো পৃথিবীর কোনো জায়গা বলে মনেই হয় না আমার এখনো। সে যেন কোনো রূপকথার ভৌগোলিক নাম। আমার ছিন্নপত্রের পদ্মায় তো রেলি ব্রাদার্সের পাটি স্টিমার চায় না। সে পদ্মা 7 সমুদ্র 13 নদীর একটি রূপে গলানো। তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্তডিঙিটা বড়জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে। ছেলেবেলার সেই স্বাদ হঠাৎ এবার পূরণ হয়ে গেল। একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না, কারণ নদীটা পদ্মা নয়, ধলেশ্বরী। তাতে কিন্তু এমন কিছু এসে যায় না। সব নদীই আশ্চর্য নদী। এপার থেকে ওপারে ঝাপসা দেখলেই হলো, ফুলে উঠলেই হলো হাওয়ার দুলে নৌকার পাল, আর রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ভেসে গেলেই হলো তারার ছায়া। বরং আসল পদ্মায় ঠিক শিলাইদহ নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো। মনের ছবির সঙ্গে চোখের ছবির কেবলই লাগতো কাটাকাটি মারামারি। আমার স্বপ্নও যেত ভেঙে আর স্মৃতিও জমতো না মধুর করে। আর আমার ধলেশ্বরীর বা অভাব কিসের? সেও ছোটোখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কূলে। তার বুকে চর জাগে স্বপ্নের মতো। চকা পাখির ডাকে তার দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে। মাঝারি সাইজের একটা পানসি ভাড়া করে নিলাম। মাঝি মল্লা চাকর বাকর নিয়ে সব শুদ্ধ আমরা 6 জন মাত্র। এত লোকের বুঝি দরকার ছিল না। বিনা তাড়াহুড়োয় ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ। বড় বড় গঞ্জে নয়, কি লোকালয়ে ভিড় করা ঘাট নয়, শূন্য নির্জন নদী তীরে, শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে। তার জন্য একা চরণ মাঝি যথেষ্ট। অধিকাংশ সময় তো আর সবারই ছুটি। একা চরণ মাঝি বসে থাকে হালে কাঠের মূর্তির মতো। তবে শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হলো, তখন স্রোতের উজান ঠেলে যেতে দ্বারে হাত দিতে হলো অন্য মাঝিদের। ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পানসি হয়ে উঠতে পারত। গরমিল তো কম নয়। ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানার কুৎসিত জঙ্গল দেখেছি বলে তো মনে পড়ে না। তাছাড়া রাম সেবকের রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুদ ধরবার অনেক কিছুই ছিল, কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় ওপারে। প্রায় ওপারে এই জন্যই বলছি যে চরণ মাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না। এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউরে উঠেছি, যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানসির খোলে, আর মেঘ ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরীর থমথম করছে। তখন মিশরের মমির মতো শুধু চরণ বসিয়ে আছে নিষ্পন্দভাবে হাল ধরে। কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই। সেখান থেকে তবু অন্য মাঝিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়, তাতেও যেন অনেকখানি ভরসা। সত্যি, জ্যান্ত মানুষের যে এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে তা আমি কখনো জানতাম না। রং তার কালো বলে নয়, কালো তো সব মাঝি, কিন্তু তার চামড়ায় যেন অপার্থিব একটা বিবর্ণতা, যেন অনেক দিন মাটির তলায় সে চাপা পড়েছিল। এই সবে মাত্র যেন উঠে এসেছে শ্যাওলা ধরা ভিজে মাটি মুছে গা থেকে। লোকটার ধরন ধারণও অদ্ভুত। কথা সে খুবই কম কয়,
অত্যন্ত ভারী হাড়ির মতো গলায় শুধু একটু আধটু হ্যাঁ কি না ছাড়া আর কিছু বলতে শুনেছি বলে মনে পড়ছে না। অন্য মাঝিদের সাথেও তার মেলামেশা নেই, তবুও সবাই যেন একটু সভয় তাকে সমীহ করে দূরে রেখে চলে। সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্য। সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জ্যোৎস্নায় চারিদিক ছমছম করছে। সন্ধ্যা থেকেই মাঝিদের মধ্যে একটু আধটু ফিসফিস শুনছিলাম। রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল। একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালে যে আমি যদি তাদের ছুটি দিই তাহলে তারা একটু ভালো যাত্রা শুনে আসতে পারে। যাত্রা কোথায় হচ্ছে হেসে জিজ্ঞেস করে জানলাম খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেখানেই নাকি এক ভারী নামজাদা দল এসেছে। এমন যাত্রা শুনবার ভাগ্য নাকি এ তল্লাটে সহজে মিলবে না। আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে যাওয়ার প্রস্তাব করে ফেলে এবার। আমি এসে বললাম, না মাঝি, আমার অত শখ নেই, তবে তোমরা শুনে আসতে পারো, ইচ্ছে হয়েছে যখন, কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না। মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালে যে আমায় সে কষ্ট তারা দেবে না। এখান থেকে কতটুকু আর পথ, তারা পার দিয়েই হেঁটে যাবে, যাত্রা ভাঙলেই ফিরে আসবে ভোরবেলায়। কিন্তু আবার জানতে চাইলে তারা যে আমার ভয় করবে না তো। আমি হেসে উত্তর দিয়েছিলাম, তা যদি একটু করে মন্দ কি। মাঝি সাহস দিয়ে জানালে যে এখানে ভয়ের অবশ্য কিছুই নেই। ঝড় জলের সময় নয় এখন, নৌকা আর নোঙর বাঁধা থাকবে নিরাপদ জায়গায়। হঠাৎ কেন যে জিজ্ঞাসা করলাম জানি না, চরণ মাঝি যাচ্ছে তোমাদের সঙ্গে? মাঝির মুখে যাচ্ছে বই কি কর্তা শুনে কেমন যেন আশ্চর্য বোধ করলাম বলেই একটু লজ্জিত হলাম। মাঝিরা সব চলে যেতেই একেবারে পানশির কামরা ছাদে গিয়ে উঠে বসেছিলাম। এমন অপরূপ নির্জনতা ভোগ করবার সৌভাগ্য কখনো তো আর হয়নি। মাঝিরা সবাই চলে গেছে। হিন্দুস্তানি ঠাকুর রামসেবকও পর্যন্ত গেছে হুজুকে পড়ে। দূরে কোথাও একটা দুটো নৌকার পর্যন্ত আলো নেই। এই বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা, এ কথা ভাবতেও কেমন যেন পুলকের রোমাঞ্চ হয়। কিন্তু পুলকের রোমাঞ্চ কিন্তু পরে সেটা রইল না। রাত্রি নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে। ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে। সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কলিন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তিকর লাগলো। একটা নাম না জানা পাখি দূর আকাশে কীরকম আর্তনাদের মতন ডাক ছেড়ে উড়ে গেল। শিউরে উঠলাম একটু। বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমানো উচিত হয়নি। অনেকক্ষণ হিম খেয়ে শরীরটাও যেন কেমন ম্যাচম্যাচে হয়ে উঠেছে, মনটাও সেই সঙ্গে। ওপর থেকে নামতেই যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম। এদিকে এত বড় একটা বিশাল পোড়ো বাড়ি ছিল নাকি? বাড়ি না বলে তাকে প্রাসাদই অবশ্য বলা উচিত। ফাটল ধরা বিশাল দেয়ালগুলো হুমড়ি খেয়ে পড়ে এখনো যেন আকাশের আড়াল করে আছে। বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নায় অস্পষ্ট আলোয় এই পোড়া প্রাসাদ কুয়াশায় মিশেছিল। চাঁদ এখন তার পিছনে গিয়ে পড়তেই অন্ধকারে দৈত্যের মতন জেগে উঠেছে। এই পোড়ো প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হলো। পেছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন। সত্যি বলছি, এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল। নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পেছন ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক বোধ হয় না। এ কি চরণ? প্রায় ধরা গলায় বললাম, তুমি কখন ফিরলে? যাত্রা দেখলে না? চরণ শেকল সমেত নোঙরটা তুলে পানশির ওপর রেখে গম্ভীর স্বরে বলে, না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু নোঙর তুললে কেন? অত্যন্ত অস্বস্তির সঙ্গেই জিজ্ঞাসা করেছিলাম। তার এভাবে একলা ফিরে আসাটা আমার ঠিক ভালো লাগছিল না। চরণ সামনের দিকে আঙুল বাড়িয়ে বলল, ওদিকে কিছু দেখেছেন? আমি এতক্ষণ দেখিনি, কিন্তু এইবার দেখলুম
সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে, তা আগে তেমন ভালো করে বোধহয় বুঝিনি। পাড়ের ওপর জলের একেবারে কিনারায় একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের দিকে হাত নেড়ে ডাকছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কে ও? জানো নাকি? প্রায় চিৎকার করে উঠেছিলাম বিস্ময়, উত্তেজনায়। হাল ঘুরিয়ে নৌকা সেই পাড়ের কাছে ভিড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল। পাড়ে ভিড়তে না ভিড়তে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পানশিতে উঠলেন। আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন, আমায় বাঁচান, আমায় বাঁচান, দোহাই আপনার। সেই অবস্থায় নিজেকে যতদূর সম্ভব স্থির রেখেই বললাম, আমার যতদূর সাধ্য চেষ্টা করব, কিন্তু কি ব্যাপার? আমার একটু জানা দরকার, আপনি আমার কাছে খুলে বলুন। আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী মতন জিনিস তিনি বয়ে এনেছিলেন। কামরা চৌকাঠের কাছে সেইটির ভারে একটু হোঁচট খেতে আমি ভদ্রতা করে বলেছিলাম, ওটা বড্ড ভারী বোধ হয়, আমার হাতে দিতে পারেন। তিনি একথায় এমন আঁতকে উঠে পিছু হটে দাঁড়াবেন জানলেই ও কথা আর বলতাম না। তাই একটু বিমূঢ়ভাবেই নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আরও একটু উজ্জ্বল করে দিলাম। নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছিলেন। ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বার করে আমার সামনে রেখে তিনি বললেন, আমায় মাফ করবেন, আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি, কিন্তু ভয়ে ভয়ে আমি এমনি হয়ে গেছি। মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম। চেহারার মধ্যে তার বড় ঘরের ছাপ স্পষ্ট, কিন্তু কথাবার্তা ধরন ধারণ কেমন যেন অদ্ভুত। তেমনি অদ্ভুত তার পোশাক। যাই হোক, তখন সেসব নিয়ে মাথা ঘামাবার সময় নয়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি আছে ওতে? তিনি কথা না বলে শুধু বাক্সের ডালাটা খুললেন। ভিতরে কুণ্ডলি পাকানো এক রাজ সাপের চোখ যেন জ্বলে উঠল। চমকে গেলাম। সাপ নয়, হীরা মুক্তার জড়োয়া গয়না। তেমন গয়না আমি তো কখনোই দেখিনি। মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে কামরার মেঝেয় ছড়িয়ে দিলেন। আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউরে সরে বসলাম। সেগুলো যেন জড় বস্তু নয়, জীবন্ত সরীসৃপ। দরজায় খুট করে একটু শব্দ হতে মুখ তুলে দেখি চরণ কখন সেখানে নিঃশব্দ ছায়ার মতন এসে দাঁড়িয়েছে। তার কোঠরে ঢোকা চোখও যেন সাপের মতন হিংস্র লোভের ঝিলিক। পলক ফেলতে না ফেলতেই সে সরে গেল। ভয় পেয়ে একটু বিরক্তির স্বরে বললাম, তুলে ফেলুন এসব বাক্সে। এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি করে এত রাতে একা বেরিয়েছেন? আমার দিকে ভারী অদ্ভুতভাবে তাকিয়ে গয়নাগুলো বাক্সে তুলতে তুলতে তিনি বললেন, বেরোবো না? ওরা যে এসব ছিনিয়ে নিতে চায়। আমি অবাক হয়ে জানতে চেয়েছিলাম, ওরা কারা? মেয়েটি বলেছিল, আমার শ্বশুরবাড়ির জ্ঞাতিরা। আমার স্বামী বিদেশে, ওদের এই গয়নাগুলোর ওপর অসীম লোভ। ওরা সব করতে পারে এগুলোর জন্য, আমাকে খুনও করতে পারে, কিন্তু আমি কিছুতেই দেব না। রাত্রির অন্ধকারে আমি তাই পালিয়ে এসেছি। আমি অবাক হয়ে জানতে চাইলাম, কিন্তু আপনি যাবেন কোথায়? মেয়েটি বলেছিল, যাব আমার বাপের বাড়ি। ওরা আমায় সারা দিন রাত আগলে রাখে, যেতে দেয় না। দোহাই আপনার, মাত্র 2 ক্রোশ গেলেই আমার বাপের বাড়ি, আমায় সেখানে পৌঁছে দিন। আমি ধীরে বললাম, আপনি ব্যস্ত হবেন না, আমি ব্যবস্থা করছি। বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেবার জন্য বেরোলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, চরণ যেন আগে থাকতেই সব জানে। সে হালে বসে আছে, নৌকা চলছে। আমি তাকে বললাম, ক্রোশ 2 বাদে নৌকা থামিয়ে খবর নিও। নিশ্চলভাবে বসে কি যেন একটা অস্পষ্ট জবাব দিলে। অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আমি আবার কামরায় ঢুকে বললাম, আমি বাইরে যাচ্ছি, আপনি এ কামরার ভেতরে দরজা দিয়ে দিন। মেয়েটি ব্যাকুলভাবে বলেছিল, না না, সে আরও ভয় করবে, আপনি আমার সঙ্গে থাকুন। উত্তরে কিছু বলবার আগেই ঢলে গিয়ে চমকে উঠলাম, এ কি,
নৌকা হঠাৎ ঘুরে গেল কেন? চরণ মাঝি হাল ছেড়ে দিয়েছে নাকি? পানসি নিজের খেয়ালে ঘুরছে। টাল সামলে উঠেই বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয়। ডুবে যাওয়া চাঁদের বেশ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক যমদূতের মতন চরণ এসে কামরার দরজায় দাঁড়িয়েছে। কি হিংস্র লোভ তার অমানসিক চোখে ও মুখে! বুকের রক্ত হিম হয়ে যায় সেদিকে তাকালে। অপরিচিতা মহিলা অত্যন্ত চিৎকার করে বাক্সটি সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন। ছুট্টে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায়, কিন্তু বৃথা। আমি বাধা দিতে গেলেই সবল হাতের একটি মুষ্টির মাথা ঘুরে সজোরে পড়ে গেলাম কাঠের মেঝের ওপর। মাথায় চোট খেয়ে আমার তখন কীরকম একটা আচ্ছন্ন অবস্থা, অভিভূত অবস্থা। চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। গলার স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে। মহিলা প্রাণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করার জন্য চেষ্টা করছেন, কিন্তু স্ত্রীলোক হয়ে সে দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে? ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ মাঝি তাকে নৌকার ধারে ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি টলছেন একেবারে জলের কিনারায়। দারুণ হতাশায় শেষ শক্তি সঞ্চয় করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে গয়নার বাক্স শুদ্ধ জলে পড়ে গেলেন, তার সঙ্গে চরণ মাঝিও। এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহের সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম পানসির ধারে। মহামূল্য গহনা বোঝাই ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে। তবু কেউ ছাড়বে না তার দখল। সাঁতার জানি না, মহিলাটির সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না। আমি আবার চিৎকার করে উঠলাম, যদি কোথাও কেউ থাকে তার আশায়। চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে। কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল। চিৎকার শুনে তারা কাছে এসে ভিড়ল। ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যত সম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তাদের দুজনে ডুবেছে সেই জায়গাটা দেখালাম। তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল। হেসে জানালে যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না। যত ভারী জিনিসই হোক, একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে একটানে ভাসিয়ে নিতে পারে না, তাও দুটো লোককে। হাতে ধরে কাড়াকাড়ি করতে করতে ডুবলে দুজনে, একজন তো ভেসে উঠতই। আর তাছাড়া 2 ক্রোশ কেন, এদিক ওদিকে 20 ক্রোশের ভেতরে প্রাসাদের মতন কোনো পোড়ো বাড়ি নদীর ধারে নেই। দামি গহনার বাক্স সমেত ওরকম মেয়ে লোক আসবে বা কোথা থেকে? আমি রাগে উঠে বললাম, তবে কি আমি মিথ্যে বলছি? বৃদ্ধ কোচের একটা মাঝি একটা ডিঙি নিয়ে এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিল। তারা কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, না বাবু, আপনি মিথ্যে বলেননি। আমি জানি আপনি জঙ্গলবাড়ির বউরানীকে দেখেছেন। তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম, জঙ্গলবাড়ির বউরানী? তুমি জানো তাহলে তাকে? কোথায় জঙ্গলবাড়ি বলো তো? খানিক চুপ করে থেকে নিচে জলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎ বললে, এইখানে বাবু। আজ 50 বছর হলো জঙ্গলবাড়িকে নদী টেনে নিয়েছে। তবে বউরানী তার জ্বালা ভোলেননি। এখনো মাঝে মাঝে কারো কারো পানসিতে ওঠেন। জেলেরাই আমার পানসি তারপর তীরে পৌঁছে দেয়। মাঝি মোল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমাকে আর পানসিকে খুঁজছে। তাদের কাছে সব জানালাম। চরণ মাঝি নাকি তাদের সঙ্গেই ছিল সারা রাত যাত্রার আসরে। বুঝলাম সব না হয় স্বপ্ন হলো, কিন্তু আমার পানসির নোঙরকে তুললে। পানসির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি। আর কাজ নেই আমার পানসি বিহারে। আমি ছিন্নপত্রই পড়ব। আমাদের আজকের গল্প জঙ্গলবাড়ির বউরানী এখানেই সমাপ্ত হলো। নমস্কার।